brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। দুরন্ত দুটো নিয়ে আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। হামিম অর্পিতার পর এবার জালে হামিমের এক শাগরেদ। হাওড়ার বেলিলিয়াস রোডে গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে অপহরণের ষড়যন্ত্রে এই আদিত্য জড়িত ছিল, এমনটাই খবর। মন্ত্রীর ছেলের ছবি এবং যাবতীয় ডিটেলস হামিমকে আদিত্যই দেয়। কলেজ ছাত্র আদিত্যর সঙ্গে পাক হ্যান্ডলারদের সরাসরি একাধিকবার কথা হয়েছে, এমনটাও এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, হামিমের মাধ্যমেই কি এই পাক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ আদিত্যর? এই আদিত্যর বাড়িতে আমরা পৌঁছে গিয়েছিলাম। দেবব্রতর প্রতিবেদন। তামিমকে গ্রেপ্তার করার পর এসটিএফ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর জানা যায় যে হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা আদিত্য সিং, তার সাথেও কিন্তু যোগসাজশ রয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি সেই আদিত্য সিং এর ফ্ল্যাটে। এখান থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এসটিএফ আধিকারিকরা এবং যেটুকু জানা যাচ্ছে যে রাজ্যের পুর এবং নগরায়ণ দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়, তার গতিবিধি এবং তার ছেলের সম্পর্কে সমস্ত গতিবিধির ওপর নজর রাখা হতো এবং এর সাথে আদিত্য যোগসাজশ ছিল, পাশাপাশি পাক হ্যান্ডলারদের সাথেও তার যোগসাজশ ছিল, এমনটাই জানা যাচ্ছে এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও আদিত্যর পরিবারের লোকজন তারা যেটা জানাচ্ছেন যে কলেজ ছাত্র ছিল এই আদিত্য সিং এবং সে কিন্তু এই ধরনের কোনো কাজের সাথে তার যোগ থাকতে পারে না, এমনটাই পরিবারের লোকজন দাবি করছেন। কি বলছে পরিবারের তরফে, পাড়া প্রতিবেশীর তরফে, একবার শোনাই। कुछ नहीं दादा, कुछ पता नहीं है हम लोग को। तो क्या करता था? कॉलेज जब पढ़ाई ही करता था, कोई तो मालूम भी तो चलना चाहिए। तो हम लोग उतना पढ़े लिखे हैं नहीं, उतना हम लोग को मालूम है दादा। कलकत्ता में हामिम को आप पहचानते हो क्या? आदित्य का दोस्त था? किसी को नहीं पहचाना। तो क्यों ले गया पुलिस उसको? এটা কিছু বলতে পারবো না, কি করে নিয়ে গেছে, কি ছিল। আমি ঘুমিয়েছিলাম স্যার, সকালবেলা কথা শুনছি যে ভাইকে তুলে নিয়ে গেছে। দোস্ত স্যার, আমি বাড়ির পাশে থাকি। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে পাকিস্তানি যারা যে সমস্ত জঙ্গি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সন্দেহে এবং তার সাথে যোগাযোগ রয়েছে, আপনি কি বলবেন? এসব বারে কিছু আইডিয়া নেই স্যার, আমি এসব বারে কিছু জানি না। ছেলে ভালো ছিল, পড়ালেখা করে উমেশ চাঁদ কলেজ বিকম কমার্স নিয়ে। উনি বললেন কি এরকম ওনার পাকিস্তানের সঙ্গে একটু লিঙ্ক আছে, তো আপনি আমি নিয়ে যাবো। তো ফার্স্ট টাইম উনি 12:30টার সময় এসটিএফের লোক এসেছিল, ওনার ডিডি অফিসে নিয়ে গেছিলেন। ডিডি অফিসে 2 ঘন্টা বসে কথাবার্তা হলো। তারপরে উনি বললেন কি আমি সল্টলেক সেক্টর 5-এ নিয়ে যাচ্ছি, লিগাল থাকলে আমরা করে দেবো, আনলিগাল থাকলে আমরা ছেড়ে দেবো। ছেলেটা খুব ভালো ছিল স্যার, আর কি করে কি হয়েছে স্যার এটা বলতে পারছি না স্যার। অবসরপ্রাপ্ত সেনাকর্তা রাজীব শ্রীবাস্তব, সিকিউরিটি এক্সপার্ট, তার সঙ্গে আমরা কথা বলবো। শ্রীবাস্তব স্যার, আগে আমরা দেখেছি যে নির্দিষ্ট ধর্মের দোহাই দিয়ে এই ধরনের কাজে নামিয়ে দেওয়া হতো, কিন্তু আদিত্য বা অর্পিতার মতন নাম সামনে আসায় এবং যারা সোকল্ড ভালো স্টুডেন্ট, তাদেরকে কিভাবে এই জায়গায় আনা হলো? নমস্কার, দেখুন আপনার কথার মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে, পাকিস্তান আর পড়ুয়া। এই যে ককরোচ জনতা পার্টি 20 জুলাই যেটা মার্চিং করলো, ওর সময় দিল্লি পুলিশ একটা ইনফরমেশন দিয়েছে যে 400 থেকে বেশি পাকিস্তানি যারা লিঙ্ক ছিল, যেটা নেট উপরে, যা সোশ্যাল মিডিয়ার উপরে, ওটা ব্লক করে দেওয়া হয়েছিল। পাকিস্তান থেকে এই ককরোচ জনতা পার্টি যেটা কোর গ্রুপ ছাড়া যারা বাইরে যেটা যে মোবিলাইজ করলো, ওর মধ্যে পাকিস্তানের সরাসরি হাত ছিল। আর ওর মধ্যে যখন আমাদের এসটিএফ, পশ্চিমবঙ্গে এসটিএফ বলছে যে এই রাজু বা এর যে লিঙ্ক ছিল আপনার পাকিস্তান সঙ্গে, নিশ্চয়ই এ কথা বলেছে, হয়তো এ বুঝতে পারেনি। কেন যে পাকিস্তানে যখন আপনার যারা কথা বলছে, ওরা নিজের জিনিসটা মুখোশ পরে কথা বলছে, ওরা নিজের আইডেন্টিটি লুকিয়ে দেয়, তারপর আস্তে আস্তে করে মানুষকে নিজের কাছে এনে একটা ব্ল্যাকমেল করতে আরম্ভ করে দেয়। এই আদিত্যদের এই কাজে আনার পেছনে কি হতে পারে, কিসের লোভ হতে পারে? টাকা? এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, আগে মানুষ বুঝতে পারে না।
অ্যাকচুয়ালি ওদেরকে বলা হয় কি তোমাকে আমি ফরেন একটা অনেকগুলো আমরা অ্যানালাইজ করে দেখেছি, অনেকগুলো এরকম কেস রিজলভ করে দেখেছি। বলবে কি তোমাকে চাকরির জন্য আমি ব্যবস্থা করে দেবো বিদেশে, ওরা বলবে কি তোমাকে ইজি টাকা তুমি পেয়ে যাবে, না হলে একজন মহিলার একটা ভার্চুয়াল ছবি দেখাবে আর ওর সঙ্গে অনেকগুলো কাজ করতে হবে, আর ওর মধ্যে ছবি ওর একটা ফটো নিয়ে নেয়, তারপরে বলে তোমার তো এইটা কাপড় ছাড়া ওই আমার কাছে আছে, ছবি আছে। তাহলে বলতে চাইছেন শ্রীবাস্তব স্যার, এই জেনজিরা এদের সফট টার্গেট হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি, বিকজ জেনজি আজকে খুবই মোবাইল, প্রত্যেকটা ছেলের হাতে একটা মোবাইল ফোন আছে, ওটা একটা ওয়েপন আছে, ওরা বারবার ওটা খতিয়ে দিচ্ছে। ইট ইজ এ ভেরি রেস্টিভ গ্রুপ। আমি বলছি 2014 পর্যন্ত যেটা যারা জন্ম নিয়েছে ওদের কিন্তু জেনজি বলা হচ্ছে, তারপর একটা জেন আলফা আসছে আমাদের কাছে। তো জেনজি অ্যাকচুয়ালি চাকরি, জেনজি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল স্ট্রেস, জেনজি অ্যাকচুয়ালি এডুকেশনাল স্ট্রেস, জেনজির মাথার উপরে একটা চাপিয়ে দেওয়া হয়েছে কি তোমাদের যদি তোমরা এই রেসে না থাকলে তোমরা বাইরে হয়ে যাবে, তোমার লাইফ গুলো একটা বরবাদ হয়ে যাবে। তাই জন্য ওরা একটা এই যে সেন্টিমেন্টস আছে, এই যে আমাদের মনে একটা ভয় আছে, ওই ভয়টাকে এক্সপ্লয়েট করে আপনার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করছে। একদমই, অনেক ধন্যবাদ শ্রীবাস্তব স্যার আপনাকে। আর উমেশ রায়, যিনি স্ক্যানারে ছিলেন, যার ছেলেকে হানি ট্র্যাপ করে কিডন্যাপের কথা বলা হচ্ছে, সেরকম একটা ষড়যন্ত্র ছিল, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। কি বলছেন তিনি, শোনা। উমেশ, আপনি আজকে এসেছিলেন নবান্নতে, এই নিরাপত্তার ব্যাপারে কি কোনো কথা হলো? মে মাসের 10-15 তারিখ থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে শুরু হয়েছে। সে বলেছে যে মুখ্যমন্ত্রীর পিএকে ওরা 7 গুলি মেরেছে, মুখ্যমন্ত্রীকে মেরে দেবে। আমি কোন রাস্তায় যাতায়াত করি সেটা ওদের কাছে খবর আছে, মেরে দেবে। বলছে 5 কোটি টাকা দাও, না হলে মেরে দেবে। কে বলেছিল আপনাকে 5 কোটি? সে পাকিস্তান থেকে একজন জঙ্গি আছে, সে নিজের পরিচয় দিয়েছিল আবিদ জট বলে। সে নিজের অনেক ফটো ভিডিও প্রোফাইল পাঠিয়েছে যে পাঞ্জাবে একে মেরেছে, ওকে মেরেছে, আমাকে ফোন করেছে। তারপরে কতদিন আগে তাও? এটা 28 মইয়ের কাছাকাছি বলো সিএমকে মেরে দেবো, সিএমকে টার্গেট করছে। তখন আমি পুলিশকে ইনফর্ম করেছি। ফলে এখন কারা ফোন করেছিল, কে ফোন করেছিল মন্ত্রীকে, এবং তারপরে গোটা ঘটনার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা ডিকোড করার চেষ্টা করা হচ্ছে। এবং উমেশ রায়, তাকে যে ফোনে হুমকি দেওয়া হয়েছিল সেই অডিও ক্লিপও সামনে এনেছিলেন। জি 24 ঘন্টাকে গত শনিবারই মন্ত্রী বলেছিলেন যে তার হাতে সেই অডিও ক্লিপ রয়েছে। কি বলা হয়েছিল শুনুন। ਮੇਰੀ ਗੱਲ ਸੁਣ, ਕੰਨ ਖੋਲ ਕੇ। ਆਬਦ ਜੱਟ ਗੱਲ ਕਰ ਰਿਹਾ, ਤੇਰਾ ਦੁਨੀਆ ਤੋਂ ਦਾਣਾ ਪਾਣੀ ਖਤਮ ਹੋ ਚੁੱਕਿਆ। ਜਿਹੜੇ ਰੂਟ ਤੋਂ ਤੂੰ ਆਨਾ, ਜਿਹੜੇ ਰੂਟ ਤੋਂ ਤੂੰ ਜਾਣਾ, ਤੇਰੀ ਗੱਡੀ ਦੀਆਂ, ਤੇਰੇ ਘਰ ਦੀਆਂ, ਤੇਰੀ ਫੈਮਿਲੀ ਅੱਗੇ ਪਿੱਛੇ ਦਾ ਸਾਰਾ ਬਾਇਓਡਾਟਾ ਮੇਰੇ ਕੋਲ ਆ ਗਿਆ। ਕੋਈ ਟਾਈਮ ਟੇਬਲ ਨਹੀਂ, ਕਿਸੇ ਵੀ ਟਾਈਮ ਮੈਂ ਤੇਰੀ ਗਰਦਨ ਉਡਾਵਾਂਗਾ। ਇਹ ਦਿਮਾਗ 'ਚ ਗੱਲ ਬਿਠਾ ਲਈ। আর কি বলছেন কলকাতা পুলিশ কমিশনার নিয়ে, শোনা। এসটিএফ একের পর এক জঙ্গি কানেকশনে গ্রেফতার করছে। কলকাতার ক্ষেত্রেও কি আপনারা কোনো বাড়তি নজরদারি চালাচ্ছেন? আজকেও একজন ছাত্র, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অ্যারেস্ট হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি, এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে, এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হবে আমরা নিচ্ছি। পরে চলে আসবো মিলিয়নিয়ার টুলু মণ্ডল, এর সম্পত্তি শেষ কোথায় বলুন তো? এখনো পর্যন্ত প্রায় 200 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। টুলু মণ্ডল আর পরিবারের সদস্য সংস্থার নামে 400 বিঘার বেশি জমি চিহ্নিত। রোজ লাফিয়ে বাড়ছে সম্পত্তির পরিমাণ। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা 33 কোটি 70 লক্ষ এমন এফডির হদিশ পাওয়া গেছে। ফিক্সড ডিপোজিটের অর্থ ফ্রিজ করতে ব্যাংকে আবেদন করেছে ইতিমধ্যে পুলিশ। তাহলে মোটামুটিভাবে আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, কত সম্পত্তি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হলো, কারণ রোজ হিসাব রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত দেখুন, বাড়িতে 28.5 কোটি সেই নগদ তো উদ্ধার হলো। জি 24 ঘন্টা সরাসরি সেই খবর আপনাদের দেখিয়েছে। এবং এই বাড়িতেই সোনার মূল্য যদি দেখেন, যা সোনা গয়না পাওয়া গেছে সেটা প্রায় 22 কোটি টাকার হিসেব ধরা হয়েছে। ফলে 28.5 আর 22 হলো। এবারে ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে 136 কোটি টাকা এখনো পর্যন্ত ফ্রিজ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আর কি রয়েছে? ফিক্সড ডিপোজিট 33 কোটির বেশি এখনো পর্যন্ত তার হদিশ পেয়েছি আমরা। এরপর আরও আছে কিনা সেটা তদন্ত করে দেখা চলছে এখনো পর্যন্ত। ফলে এখনো পর্যন্ত মোট
আমরা 220 কোটি টাকার হদিশ পাচ্ছি। সরাসরি পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছে একটু যাই। পিয়ালি, এ তো মানে রোজ যাচ্ছে আর সেই শেয়ার বাজারে গ্রাফের মতো চড় করে সম্পত্তির পরিমাণ সামনে আসছে। একেবারে, এবং যেটা মনে হচ্ছে যে তদন্তকারী অফিসারদেরকে আলাদা করে একজন অ্যাকাউন্ট্যান্ট কে নিয়োগ করতে হবে বা রাখতে হবে এই গোটা তদন্তে তার কত সম্পত্তি থাকছে বা পাওয়া যাচ্ছে তার হিসেব রাখার জন্য। তার কারণ প্রত্যেক দিন ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত টাকা সেটার হদিশ পাওয়া যাচ্ছে, যেটাকে ফ্রিজ করা হচ্ছে। নতুন করে 33.5 কোটি টাকা ফিক্সড ডিপোজিটের খোঁজ পাওয়া গিয়েছে। তার আগে তুমি যে হিসাব দিচ্ছিলে 50 কোটি সোনা এবং নগদ মিলিয়ে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম যে ব্যাংকে 136 কোটি টাকা, শুধু এগুলো নগদ টাকা, এফডির কথা 200 কোটি টাকার ইতিমধ্যেই কিন্তু গণ্ডি ছাড়িয়েছে। এবার আমরা যদি দেখি 400 বিঘারও বেশি জমি টুলু মণ্ডল, তার পরিবারের সদস্য, তাদের সংস্থার নামে, এই গোটা শুধুমাত্র বীরভূম নয় গোটা রাজ্য জুড়ে সব জায়গায় মিলিয়ে এখনও পর্যন্ত 400 বিঘা জমির হদিশ পাওয়া গেছে, জমি বা সম্পত্তি। বুঝতেই পারছো 400 বিঘা জমির 2026-এ দাঁড়িয়ে কয়েকশো কোটি, হাজার কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকারও হতে পারে। কোথায় জমিগুলো রয়েছে তার উপর নির্ভর করছে। পাশাপাশি তুমি জানো যে তার পেট্রোল পাম্প রয়েছে 2টো, তার ক্রাশার রয়েছে, খাদান রয়েছে, বেআইনি পার্কিং লট রয়েছে। ফলে টুলু মণ্ডল প্রত্যেক দিন ডিসিআর গেট কাটা থেকে বেআইনিভাবে রাস্তা বানানো, টেন্ডার নিয়ে নেওয়া, এই সমস্ত কিছু থেকে যে নিজের একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, সম্পত্তি তৈরি করেছিল, এগুলো তারই প্রমাণ। একদমই, অনেক ধন্যবাদ পিয়ারি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন। আমি সুকান্তবাবুকে যে জানতে চাই, সুকান্তবাবু মাথায় রাখতে হবে এই যে তৃণমূলের তুরু নেতা যদি আমি বলি, এরা তো বড় সড়ো নেতাও নয়, এদের কাছে যদি এত সম্পত্তি থাকে তাহলে নেতা, তার থেকে বড় নেতা, সব থেকে ওপরের নেতার কাছে কত টাকা থাকবে। এবং মাথায় রাখতে হবে সুকান্তবাবু, রাজ্যের মূল আয় থেকে এই টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের এই দশা কেন হলো এবার বুঝতে পারা যাচ্ছে। দেখো, মানে একদম টুলু মণ্ডল বা নিজামুদ্দিন মণ্ডল, তার কাছে শুধু টাকা নয়, তোমরা যেটা দেখাচ্ছ মানে ফিক্সড ডিপোজিট 200 কোটি টাকার উপরে লেনদেন, তারপরে ক্রাশার রয়েছে, পাথর নিজে কাটাতো, তারপর আবার তার চালান কাটা, সব কিছু সরকারি দপ্তরে টাকা জমা পড়তো না, সেটা তো ওর কাছেই যেত। এবার কি শুধু কি ওর কাছে যেত সব্যসাচী, না একটা বড় কোনো হাত রয়েছে? কারণ বড় কোনো মাথা না থাকলে তার পক্ষে এটা সম্ভব হতো না। এবং এটাও জানা গেছে অনুব্রত মণ্ডলের অত্যন্ত কাছের মানুষ। এবার এই তদন্তগুলো না হওয়াতেই বা এগুলো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব না দেওয়াতেই এদের আজকে এতটা বড় জায়গায় পৌঁছে গেছে যে সে এখন তুরস্কে গিয়ে গা ঢাকা দিতে পারছে। একজন ছোট্ট পাথরের মানে ছোট্ট একটা জায়গায় কাজ করতেন, তিনি আজকে মাসিয়া হয়ে আছেন। এবং এরকম মাসিয়া যে কত আছে পশ্চিমবঙ্গে সব্যসাচী, এবং এদের যে কত সম্পত্তি, মানে তুমি ভাবো এদের জন্য মানে পয়সা গোনার মেশিন থেকে শুরু করে কি কি আনা হচ্ছে না। তুমি ভালো বলেছো যে এদের কাছে যদি এটা থাকে তাহলে পুরো সিনেমাটা যখন আমরা দেখতে পাবো, এটা ধরো ট্রেলার, তাহলে বড় বড় নেতার কাছে কত থাকতে পারে। তার ফলে আজকে আমাদের রাজ্যের এই অবস্থা, রাজকোষে আজকে সেই টাকা পৌঁছয়নি, বা যে ট্যাক্স দেবার কথা সেই ট্যাক্সটা রাজ্য সরকার পায়নি। একদমই, সৌতম সঙ্গে থাকবেন। আর স্থানীয়রা বলছেন টুলু মণ্ডলকে তারা দেখেছেন, দেখেও কিছু করার ছিল না তো বটে, কিন্তু এমন টুলু মণ্ডল আর তারা চাইছেন। আমি বিজেপি করতাম বলে 19 সালে ওরই গন্ডা আমার ম্যানেজারকে এবং আমাকে আটকে রেখেছিল। আমি 15 দিন ঘর ছাড়া ছিলাম রাতের অন্ধকারে। আমার 4 চাকা ছিল, দুটো লরির ব্যবসা ছিল, আমার 30-40 গাড়ি করে মাল যেত। টুলু আমার কাছে গাড়ি নিয়েছে, আমার বাজরং বলে ট্রান্সপোর্ট ছিল। উনি যে অ্যাকাউন্টেন্টের কাছে খাতা ছাড়তো, সিউড়ির জিয়াউর রহমান, জিজ্ঞেস করবেন, আমিও ইনকাম ট্যাক্স পে করতাম, আমিও জিএসটি দিতাম, আমার ট্রেড লাইসেন্স, ক্রেডেন্সিয়াল সার্টিফিকেট ছিল। ওই শাসকের বিরুদ্ধে আমি কথা বলতাম, বিজেপি করতাম বলে আমার ব্যবসাটাকে এরা শেষ করে দিয়েছে। পুরো সিস্টেমটা টুলু দখল করে রেখেছিল। টুলু চেয়েছিল পয়সার বিনিময়ে সব কিছু বন্ধ করে। প্রতিবাদী মানুষ আজও আছে, থাকবে, ভালো মানুষের সংখ্যা আজও আছে, তাই পৃথিবীটা টিকে আছে। আমি কিন্তু নাম নিতে পারবো না, তবে সুষ্ঠুভাবে ব্যবসা করতে গেলে একটা তো মানে ক্যান্সার ছড়িয়ে গেছে, সেই ক্যান্সার যদি ছড়িয়ে যায়, ধরা মানে আমি বলতে কারোর নাম করছি না, ক্যান্সারটা ছড়িয়ে গেছে, এর কিন্তু অনেক সময় লেগে যাবে। পাথর ব্যবসাটা পুরো শেষের মুখে আছে। যাকে ইন্ডিকেট করা হচ্ছে সেই মানুষটাকে আজকে দাঁড় করিয়েছে কারা? হ্যাঁ, দাঁড় করানোর মূলে কিন্তু আমরা যদি বলি রাজনৈতিক নেতারা আছে, সেটাও ভুল বলা হবে। প্রশাসন লেভেলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রশাসন লেভেলে
হ্যাঁ, যারা দাঁড় করিয়েছে তাদের কাছ থেকে একবার জানতে চান না? পরের ইস্যুতে চলে যাই। লোকসভার আরও 2 সাংসদ শিবির বদল করতে পারে। কি খবর ছিল যে এনসিপিআই থেকে হয়তো আবার তৃণমূলে ফিরে যেতে পারেন, কালীঘাটপন্থী তৃণমূলে ফিরে যেতে পারেন, এরকম একটা জল্পনা ছিল, সেটা পুরো উল্টে গেছে। মমতা তৃণমূলের 2 সাংসদ এনসিপিআই যেতে পারেন, এমনটাই নতুন করে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এনসিপিআইয়ের এক নেত্রীর সঙ্গে এই নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে এবং তাদের সঙ্গেও বারবার যোগাযোগ করা হচ্ছে, এমনটাই জানা গেছে, এবং তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এই যখন জল্পনা চলছে, সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। তিনি পোস্ট করেছেন 2 জন হেভিওয়েট মন্ত্রী, 3 জন সাংসদ খুব শিগগিরই এনসিপিআইতে যোগ দিতে চলেছেন বলে খবর। কি গোটা বিষয়টা কি চলছে, কার কার নাম জল্পনায় উঠে আসছে, আমরা একটু জানার চেষ্টা করি। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, দেখো সব্যসাচী, এখন শুধু যাওয়া আসা চলছে। কালীঘাট শিবির থেকে এনসিপিআই, কালীঘাট শিবির থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, আবার কালীঘাট শিবির দাবি করছে এনসিপিআই 3 জন সাংসদ তারা ফিরে আসতে চাইছেন। এর কিছুর মধ্যেই আবার নতুন করে জল্পনা ছড়িয়েছে কালীঘাট শিবিরের 2 সাংসদ, একজন দক্ষিণ 24 পরগনা জেলার এবং আরেক সাংসদ যার বাড়ি কলকাতার, তিনি কলকাতার সাংসদ নন। এই 2 জন সাংসদ তারা এনসিপিআইতে যেতে চাইছেন, তারা যোগাযোগ করছেন, কথা বলছেন, ইচ্ছা প্রকাশ করেছেন। বেশ কিছু শর্ত তারা রেখেছেন, সেই শর্ত পূরণ হলে সেই 2 জন সাংসদ কিন্তু তারা এনসিপিআইতে চলে যেতে পারেন বলে খবর। সৌগত রায় তিনি দাবি করেছিলেন যে 3 জন এনসিপিআই সাংসদ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে আসতে চলেছেন। সেই জল্পনার মধ্যেই আবার 2 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তারা এনসিপিআইতে যেতে চলেছেন বলে একটা জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনা সত্যি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, যদি তাদের দেওয়া সেই শর্ত পূরণ হয়। স্বাভাবিকভাবে একদিকে এনসিপিআই থেকে কালীঘাট শিবিরে ফিরে আসার একটা জল্পনা, তারই মধ্যে আবার নতুন করে 2 জন সাংসদ বিশেষ করে তারা এনসিপিআইতে যোগ দিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ, সেই খবর সামনে আসাকে কেন্দ্র করে এখন জল্পনা তুঙ্গে। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রবীর। আর এনসিপিআর বক্তব্য শুনি কাকলি ঘোষ দস্তিদার আর সায়নী ঘোষ। আপনাদের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন? একটা মিটিং হওয়ার কথা আছে, তাতেই 3 জন সাংসদ থাকছেন যারা দল সবাই থাকছে। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। আগামীকাল কি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে দিল্লিতে? It will be confirmed by tonight. তাহলে সুকান্তবাবু, টেকনিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে কালীঘাট তৃণমূলের ভাঙনটাই অব্যাহত, আবার যে পাড় গজিয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সম্ভাবনাটা কিন্তু খুব একটা নেই, কারণ তোমার মনে রাখতে হবে যে দল ভাঙছে, নিজেদের দল ভেঙে এনসিপিআই, এবং সেখান থেকে কেউ যাবে না। কারণ এরা নিশ্চিতভাবে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে কেউ দেখা করছেন, কেউ মানে নাড্ডার সঙ্গে দেখা করছেন। তো সব দিক মিলিয়ে এনসিপিআইতে আসার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ শক্তিশালী এনসিপিআই। এবং কাকলি বেসিক্যালি তার প্রধান হুইপ কাকলি ঘোষ দস্তিদার তো বলছেন, কনফিডেন্সলি বলছেন, এখনও অবধি তৃণমূল কংগ্রেসে আসার মতো লোক কম, কারণ অভিষেকের প্রতি একটা বিরূপ মনোভাব অনেকেরই রয়েছে। দ্বিতীয় জায়গাটায় তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল অতটা শক্তিশালী নয় সব্যসাচী, যার জন্য বা যে সুবিধা ওরা পেতে পারে সেই সুবিধাও তো ওরা পাবে না। তো সেই জায়গা থেকে এনসিপিআইতে থাকলে তারা অনেক বেশি সুরক্ষিত বলে নিজেদের মনে করতে পারে সব্যসাচী। একদম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি সুরক্ষা তারা পাচ্ছেন, কি কেন সুরক্ষা পাচ্ছেন সেই নিয়ে তো চর্চা চলবেই। কিন্তু কালীঘাট তৃণমূল যতই দাবি করুক না কেন যে এনসিপিআই থেকে তাদের কাছে আবার ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে, যতই তারা খোঁজ করুক না কেন দূরবীন নিয়ে কে ফিরে আসতে পারেন, কোন প্লেয়ার তাদের টিমে ফিরে আসতে পারে, সেটা কিন্তু কোনো সম্ভাবনা আপাতত নেই। প্লেয়ার অন্য টিমে ভিড়েছিল, আরও প্লেয়ার অন্য টিমে যাওয়ার জন্য মুখিয়ে এখনো পর্যন্ত তাই খবর। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।